Hi everyone, good morning all of you. Welcome to Adda 24/7 WBCS Topper. তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা WBCS টপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও বেটার লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য। আমি মৌলি রয় তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটির ডিফারেন্ট সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। তো তোমাদের রিকোয়েস্টে পলিটির একটি নতুন সিরিজ আমি শুরু করেছি, পলিটি মাস্টার ব্লাস্টার সিরিজ। এখানে আমরা ইন্ডিয়ান পলিটির সেই সমস্ত সেকশনগুলো কভার করব যেটা কিনা প্রত্যেকটি এক্সামিনেশনের জন্য একটা মেজর রোল প্লে করে। সো লেটস স্টার্ট। আজকে আমরা পলিটির বেসিক্যালি WBCS এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে মোটামুটি 2012 সাল থেকে 2020-21 তো এখন 20 সাল পর্যন্ত, সেটাকে আমরা তিনটে ভাগে আলোচনা করব। আজকে হচ্ছে ডে 1, দ্যাট ইজ পার্ট 1। এছাড়া পার্ট 2 এবং পার্ট 3 তোমাদের জন্য থাকবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা WBCS টপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও বেটার লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য। এবং তোমাদের জানিয়ে রাখি আড্ডা 24/7 ফ্যামিলি এখন অনেক বড়। WBCS টপার আমাদের নতুন প্রচেষ্টা। WBCS এক্সামিনেশন ওরিয়েন্টেড প্রত্যেকটি ডিফারেন্ট যে সাবজেক্টসগুলো রয়েছে আমরা ফ্যাকাল্টিরা 24/7 চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের জার্নিটাকে অনেকটা ইজিয়ার করার। সো দেরি না করে আজকের মোটিভেশনাল কোটটা আমরা দেখে নিই। পিপল উইল থ্রো স্টোন অ্যাট ইউ, ডোন্ট থ্রো দেম ব্যাক, কালেক্ট দেম অল অ্যান্ড বিল্ড অ্যান এম্পায়ার। ভেরি ভেরি রেলিভেন্ট একটি আজকের মোটিভেশন, যে তোমাদের দিকে যারা পাথর ছুড়বে বা আমাদের যারা এরকম লাইফে রয়েছে, প্রচুর নেগেটিভ পার্সন আমাদের লাইফে, প্রত্যেকের লাইফেই থাকে, যারা কিনা সব কিছুতেই তোমাকে ক্রিটিসিজম করবে, সব কিছুতে হার্ট করার চেষ্টা করবে। তো তুমি যদি একজন সাকসেসফুল মানুষ হতে চাও, তুমি কিন্তু তাদেরকে সেই সাথে সাথেই জবাবটা না দিয়ে সেই যে পাথরগুলো তারা ছুটছে সেটাকে কালেক্ট করো এবং নিজের একটা এম্পায়ার বিল্ড করো, যাতে কিনা সেটাই হবে তোমার যে সাকসেসটা, সেটাই হবে তার জন্য যোগ্য জবাব। ওকে, সবসময় আমরা রিয়্যাক্ট করে ফেলি, অল্পতে রেগে যাই, মাথা গরম করে ফেলি। তোমাদেরকে জানাই যাদের এই প্রবলেমগুলো হয় তারা আস্তে আস্তে নিজেদেরকে মোটিভেটেড করার চেষ্টা করো, হাইড্রেটেড থাকো এবং চেষ্টা করো নিজের লক্ষ্য থেকে কোনোভাবেই যেন এই সমস্ত মানুষজনের কথাতে পিছুপা না হাঁটতে। ওকে, সো আশা করছি আজকের কথাটা তোমাদের অনেকেরই ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি বন্ধুদের সাথে এই লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও যাতে কিনা তারাও যুক্ত হতে পারে। এবং তোমাদের জানিয়ে রাখি WBCS ক্র্যাকার 2022 যে পেপারটি শুরু হয়েছে, পেপার 5, আমি ইন্ডিয়ান পলিটি পড়াচ্ছি অ্যালং উইথ ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, সেখানে ইন্ডিয়ান ইকোনমি পড়াচ্ছেন শাহিন ম্যাম। আমার ক্লাস থাকে সোমবার এবং বৃহস্পতিবার সকাল 11টা থেকে 1-2 ঘন্টার একটা সেশন থাকে এবং এটা কিন্তু পেড সেকশন। যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি ইউ ক্যান ইউজ মাই কোড Y353 ফর গেটিং মোর ডিসকাউন্ট। ওকে, এখানে তোমরা দেখো আমাদের নবরাত্রি মহোৎসব স্পেশাল কিছু তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, এখানেও আমার কোডটা তোমরা ব্যবহার করতে পারো। ওকে, সো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBCS আমরা স্টার্ট করছি এবং 2012 থেকে 2020 পর্যন্ত আমরা প্রত্যেকটি কোশ্চেন দেখব, অ্যানালিসিস করব, বোঝার চেষ্টা করব, আন্ডারস্ট্যান্ড করব যে কোন কোন সেকশন থেকে আমাদের বেশি এমফাসিস দিতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। 2012 সালে প্রশ্নটি এসেছিল, দেখে নি। নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুইচ এস্টাবলিশড লোকান্যুতা। তো এক্ষেত্রে দেখো লোকায়ুক্তা বা লোকান্যুতা, যেটাই আমরা বলি লোকায়ুক্তাই বলে, 1971 সাল ফার্স্ট ইন্ডিয়ান স্টেট যেখানে এটা এস্টাবলিশ হয়েছিল। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার অ্যান্ড কেরালা, 4টে অপশনস রয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? নিজেরা না যখন এই প্রশ্নগুলো দেখবে আমার আনসারটা দেওয়ার আগে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে। তোমাদের মধ্যে একটা প্রবলেম হয় তোমরা অপশন থেকে আনসার করো, সেটা করবে না, চেষ্টা করবে নিজেরা আনসার করার, তাহলে বুঝতে পারবে তোমরা কোন প্রিপারেশনের স্টেজেতে রয়েছো। ওকে, তো কি হবে আনসার? প্রথম ইন্ডিয়ান স্টেট যেটা কিনা এস্টাবলিশ করেছিল লোকায়ুক্তা, সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের আনসার, ফার্স্ট ইন্ডিয়ান স্টেট যারা লোকায়ুক্তা এস্টাবলিশ করে। তো এক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন আমরা একটু দেখে নিই। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন ARC অফ ইন্ডিয়া, যেটা 66 থেকে 70 রেকমেন্ড করেছিল দুটো স্পেশাল অথরিটি, একটা হচ্ছে লোকপাল আর একটা হচ্ছে লোকায়ুক্তা, ফর
দ্য রিড্রেসাল অফ সিটিজেন গ্র্যাভেন্সেস। তো এক্ষেত্রে দেখো লোকপাল কি করবে, লোকপাল জেনারেলি ডিল করবে কমপ্লেন এগেনস্ট মিনিস্টার সেক্রেটারিজ অ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেল। সেন্ট্রাল স্টেট লেভেলের যে মিনিস্টার রয়েছে, সেক্রেটারি রয়েছে, তাদের এগেনস্টে যে কমপ্লেন লঞ্চ করা হয় সেটা দেখবে। অ্যাট দ্য সেন্ট্রি, ওয়ান ইন এভরি স্টেট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক্যালি ডিল করার জন্য হায়ার অফিসিয়াল রয়েছে। লোকপাল এবং লোকায়ুক্তা অ্যাক্ট, এটা কত সাল, ভীষণ ইম্পর্টেন্ট, 2013। অ্যামেন্ডেড বোথ দ্য সিভিসি অ্যাক্ট। সিভিসি অ্যাক্ট হয়ে এটা অ্যামেন্ড হলো 2013টা, যেটা কিনা 2013তে এটা অ্যামেন্ড হলো, ঠিক আছে। এর আগে ছিল সিভিসি অ্যাক্ট 2003-এ, মানে 10 বছর পরে। এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 আমাদের মনে থাকবে, 1946-এ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়, ঠিক আছে। তো দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অ্যান্ড সিভিসি অ্যাক্টকে অ্যামেন্ড করে লোকপাল এবং লোকায়ুক্তা অ্যাক্ট আসে। ওকে, নেক্সট কোশ্চেন 2012-তে এসছে, মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড দ্য ইয়ার ইন দ্য which Indian constitution came into force। very easy, আমাদের কনস্টিটিউশন জনসমক্ষে কবে আসে। দেখো ডেট অফ অ্যাডপশন একটা আনসার, যদি বলে কেম ইন্টু ফোর্স মানে জনসমক্ষে কবে থেকে আসে, কেম ইন্টু ফোর্স, কেম ইন্টু বিং, অ্যাপ্লিকেবল ফ্রম, তাহলে আনসার কিন্তু আলাদা। 15th August 1947, 24th July 1948, 20th January 1951 and 26th January 1950। কি হবে এক্ষেত্রে আনসার, নিজেরা দেওয়ার চেষ্টা করো, আমি বহুবার তোমাদের এই উত্তরটি বলেছি। তো সঠিক উত্তরের ক্ষেত্রে আমাদের 26 জানুয়ারি 1950। যদি বলতো ডেট অফ অ্যাডপশন তাহলে হতো 26 নভেম্বর 1949, 26 নভেম্বর 1949, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো থার্ড রিডিং অফ ড্রাফট স্টার্টেড অন November 14, 1949. Dr. B.R. Ambedkar moved a motion, the constitution as settled by the assembly be passed। তো ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেখতে পাচ্ছি থার্ড রিডিং অফ ড্রাফট যেটা হচ্ছিল খসড়া, সেটার ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং কবে হয়েছিল কমেন্ট করে জানাবে। থার্ড রিডিং হয়েছিল 14 নভেম্বর অফ 1949। এবং এক্ষেত্রে আমাদের যিনি ফাদার অফ দ্য কনস্টিটিউশন যাকে বলা হয়, তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর জি, যিনি কিনা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি বললেন যে কনস্টিটিউশন সেটেল হয়ে গেছে, অ্যাসেম্বলির দ্বারা পাস করার মতো তৈরি হয়ে গেছে। তো কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হলো 26 নভেম্বর 1949, যেখানে ছিল একটি প্রিয়াম্বল, আর্টিকেল ছিল 395টা আর 8টা শিডিউল ছিল। তো বর্তমানে কতগুলো আর্টিকেল আমাদের 470টা, 8টা শিডিউল হয়ে গেছে 12টা, 25 পার্টস, আর প্রিয়াম্বলটা অ্যামেন্ডেড হয়ে গেছে বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দ্যাট ইজ সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, রাইট। নেক্সট হচ্ছে প্রিয়াম্বল এনাক্টেড আফটার দ্য এন্টার কনস্টিটিউশন অলরেডি এনাক্টেড। আমি তোমাদের প্রিয়াম্বলের ক্লাস নিয়েছি WBC স্টপার চ্যানেলে, তো সেখানে তোমরা দেখে নেবে ওয়াই প্রিয়াম্বল কনস্টিটিউশন এনাক্ট হওয়ার পরে এলো। কারণ প্রিয়াম্বলকে বলা হয় সোল অফ দ্য কনস্টিটিউশন, আত্মা, ঠিক আছে। কেউ একে পার্ট বলে, কেউ কে জিস্ট বলে। তো প্রিয়াম্বলের আয়নার মতো, ঠিক আছে, আয়নাটাতে যদি ছবিটা নিজেকে দেখো তাহলে নিজেকে তো দেখতে পাবো, আয়নাটা যদি মানে নিজের সামনে ধরো নিজেকে দেখতে পাবো আমরা। প্রিয়াম্বল হচ্ছে সেই আয়নাটা। প্রিয়াম্বল দেখলে বোঝা যায় সেই দেশের নেচার কেমন, অবজেক্টিভস কি কি অ্যান্ড সো অন, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর দেন দ্য ল মিনিস্টার পাইলটেড দ্য ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন। তো এক্ষেত্রে ল মিনিস্টার, ফার্স্ট ল মিনিস্টারও কিন্তু ডক্টর বি আর আম্বেদকর জি হয়েছিলেন, এবং ফার্স্ট এক্ষেত্রে আমাদের স্বাধীন ভারতের ল মিনিস্টার তিনি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, যেটা 2012-তে এসেছিল, মার্ক দ্য কারেক্টলি দ্য প্রিসিজ মিনিং অফ দ্য টার্ম হিবিয়াস কর্পাস, আর্টিকেল 32। তো এক্ষেত্রে আমরা অলরেডি জানি যে আর্টিকেল 32-র আন্ডারে আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে আমরা কোথায় যেতে পারি, সুপ্রিম কোর্ট ফর গেটিং রেমেডি। তো এখানে 5টা এক্ষেত্রে রিটস আছে যার মাধ্যমে আমি আবেদন করতে পারি, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্চুরারি, প্রহিবিশন আর কিউ ওয়ারেন্টো, রাইট। তো এক্ষেত্রে আমাদের হিবিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে উপস্থিত থাকা। এক্ষেত্রে 5টা আমাদের রিটস, যেটা কিনা আমি তোমাদের বললাম, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্চুরারি অ্যান্ড কিউ ওয়ারেন্টো। এই নামগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যাটিন টার্ম থেকে নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এগুলো এরকম মিনিং।
তো এক্ষেত্রে হিবিয়াস কর্পাস হচ্ছে ল, দেখো লেখাই আছে ল্যাটিন টার্ম, যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, অর্থাৎ এক্ষেত্রে কোর্ট কি করছে, ইস্যু করছে অর্ডার, যে ব্যক্তিকে ডিটেন করে রাখা হয়েছে, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে ডিটেন করে রেখেছে। ডিটেন কথাটার অর্থ হচ্ছে আটক করে রাখা, তাকে সশরীরে কোর্টে প্রস্তুত করতে বলছে। কেন? কোর্টে যাতে এক্সামিন করা হয় এই যে ব্যক্তিকে ডিটেন করে রাখা হলো, সেই ডিটেনশনটা জেনুইন না জেনুইন নয়, এই ডিটেনশনটা প্রপার কিনা। যদি দেখা যায় যে মিথ্যা কারণে ভুলবশত জোর করে আটকে রাখা হয়েছে, তাহলে তাকে রিলিজ করে দেওয়া হবে, যাতে অপরাধী ব্যক্তি শাস্তি পায়, নিরপরাধ শাস্তি না পায় সেটা দেখা। ইট উড সেট দ্য ডিটেন পারসন ফ্রি, ডিটেনশন ফাউন্ড টু বি ইলিগাল, দেখো লেখা আছে দিস রিট ইজ বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি এগেইনস্ট দ্য আরবিট্রারি ডিটেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হিবিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি অফ। নেক্সট কোশ্চেন 2012-তে এসছে, the verdict of Supreme Court in which of the following case has made the imposition of president rule in any state under the Article 356 of the Constitution difficult? 11th March 1994 সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যেখানে বলা হলো যে এক্ষেত্রে প্রেসিডেন্ট রুলকে নিয়ে একটা জাজমেন্ট এলো, ঠিক আছে। প্রেসিডেন্ট রুলকে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনতে হবে। প্রেসিডেন্ট রুল এতবার আমাদের দেশে মোর দ্যান 100 টাইমস হয়েছে। তো প্রেসিডেন্ট রুল মানে কি? আমাদের স্টেট ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি জেনারেলি আমরা 3 প্রকার জানি, ন্যাশনাল, স্টেট আর ফাইন্যান্সিয়াল। তো এক্ষেত্রে স্টেট ইমার্জেন্সি কিভাবে হচ্ছে, যখন কিনা আমাদের দেশের কনস্টিটিউশনাল মেশিনারি ভায়োলেটেড হয়, মানে কি স্টেটটা প্রপারলি রান করতে পারে না, তখন আমাদের দেশে ঘোষণা হবে স্টেট ইমার্জেন্সি। প্রেসিডেন্ট রুল কেন বলা হয়? বিকজ এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইম সেন্ট্রাল গভর্নমেন্ট যাবতীয় যা নিয়ম, যা রুলস রেগুলেশনস ইম্পোজ করবে স্টেটের এগেনস্টে, স্টেটকে সেটা মানতে হবে, ঠিক। তো এক্ষেত্রে একে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, কাবেরী ওয়াটার ডিসপিউট কেস, নান অফ দিস। সঠিক উত্তর এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য স্টেট অফ কর্ণাটকা, কর্ণাটকের রেসপেক্টে এই কেসটি হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, the constitution of which of the following countries convention play a prominent role? Westminster system। তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম কোথা থেকে আমরা নিলাম? ইউএস কনস্টিটিউশন, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ব্রিটিশ কনস্টিটিউশন। তো আনসার দেওয়ার চেষ্টা করো, আমি একটু জল খেয়ে নিই। এক্ষেত্রে সঠিক উত্তর ব্রিটিশ কনস্টিটিউশন। দেখো আমরা জেনারেলি তোমাদেরকে বলেছিলাম যে ল রিলেটেড বা অ্যাক্ট রিলেটেড যাবতীয় যা কিছু আমরা অ্যাডপ্ট করেছি সেটা হবে ব্রিটিশ, আর রাইটস রিলেটেড হলে ইউএস। তো এক্ষেত্রে দেখো ওয়েস্টমিনিস্টার সিস্টেম, তার মানে একটা সিস্টেমকে নিয়ে কথা বলছে না। ডিটেলটা তোমাদেরকে যদি তোমরা জানতে চাও, why it is called ওয়েস্টমিনিস্টার সিস্টেম, why it is so important, then প্লিজ কমেন্ট করে জানাও। আমি তোমাদের সাথে সকালবেলা মূলত এই যে মাস্টার ব্লাস্টার সিরিজটি আলোচনা করি, সকালবেলা সোম মঙ্গল বুধ সকালবেলা 9টার সময় ক্লাসটা থাকে। এখানে আমি ডিফারেন্ট পলিটির আনটোল্ড স্টোরিগুলোকে রিভিল করি, যাতে কিনা তোমরা 70% নাম্বারে আটকে না থাকো, 90%-এর জার্নিটা করতে পারো। যারা মনে করছে এত বেশি পড়ে কি হবে, তাদেরকে বলি যারা 70% নম্বরে খুশি তারা বেশি পড়ো না, যারা চাইছো 70 থেকে 90% পেতে তারা অবশ্যই কিন্তু ডিটেল স্টাডি করতে হবে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রপার কনোটেশন অফ দ্য টার্ম সেকুলারিজম? তো আমাদের দেশে সেকুলারিজম প্রিয়াম্বলে অ্যাডপ্ট করা হয়েছে কত সাল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। সেকুলারিজমের সাথে আর কি হচ্ছে? সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি। তাহলে প্রিয়াম্বলে এখনো পর্যন্ত 3বার তিনটে শব্দ অ্যাড করা হয়েছে, এখনো পর্যন্ত একবারই অ্যামেন্ড হয়েছে। এগুলো না কানেক্টিভিটি, এগুলো পড়তে পড়তে হয়, একদিনে কখনোই পসিবল নয় পুরোটা পড়া। তো চেষ্টা করবে যখন যেটা পড়ছো সেটা মন দিয়ে পড়ার, এবং সেটার সাথে আগের পড়াটা যদি কিছু কানেকশন থেকে থাকে প্লিজ একবার রিভিশন করে নাও। দ্য স্টেট ইজ patron of all the religion. In the affairs of the governance and formulation of the state policy of the state is not guided by religious consideration. Option C, the state should promote dominant religion. Option D, none of this. সেক্ষেত্রে আনসার হবে অপশন বি, অবশ্যই স্টেট পলিসি, স্টেট কিন্তু পার্টিকুলার কোনো একটা রিলিজিয়নকে প্রমোট করে না। তো এটা অবশ্যই একটা বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। State government pursuing anti-secular policies liable under 356. Very important. Anti-secular politics. কারণ কি? পার্টিকুলার একটা ধর্মের জন্য তো প্রমোট করা হচ্ছে না।
Western concept, complete separation between religion and the state. Negative concept of secularism inapplicable of Indian situation where the society is multi-religious. তো এখানে অবশ্যই আমাদের সোসাইটি কিন্তু multi-religious. There is no particular one religion যাকে কিনা স্টেট কি করবে, প্রমোট করবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে সিম্পল পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম, গিভিং রিলিজিয়াস অল রিলিজিয়াস অ্যান্ড প্রোটেক্টিং অল রিলিজিয়াস ইকুয়ালি, সকলকে সমান অধিকার সমান প্রোটেকশন দিতে হবে। চলে আসি পরবর্তী প্রশ্নে, which constitutional mechanism is adopted for the distribution of resources between centre and the state? তো এখানে ডিস্ট্রিবিউশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট 280 আমরা এখানে অলরেডি জানি ফাইন্যান্স কমিশনের কথা বলে। তো ফাইন্যান্স কমিশনের এই যে ফাইন্যান্স কমিশন কি করবে, রেভিনিউটা বা যে যাবতীয় যে কোষাগার, রাজকোষ যেটা আগেকার কনসেপ্ট ছিল, সেখানে সেন্ট্রাল স্টেট যেটা কিনা আমাদের সরকারের যে অর্থকোষ সেটাকে ভাগ করা, 5 বছরের জন্য সেট আপ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম সভারেন ইমপ্লাই। সভারেন কথাটা আমরা অলরেডি জানি, সভারেন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নন ডিপেন্ডেন্ট। সভারেন ওয়ার্ডটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেচার অফ দ্য কনস্টিটিউশন প্রিয়াম্বলে। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই 5টা নেচারের কথা বলা হয়েছে। বলছে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল, ফ্রি ফ্রম টেম্পোরাল ডিসপিউট, ফ্রি ফ্রম কন্ট্রোল বাই ইন্টারন্যাশনাল হলটি। তো এক্ষেত্রে আনসার হবে এক্সটার্নাল কন্ট্রোল। মানে কি, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, দেশ স্বাধীন মানে আমরাও স্বাধীন, আমরা ইন্ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে নন ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে কোনো বাইরের বহিরাগত শক্তি বা দেশ আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে না। তো এক্ষেত্রে দেখো এটাই লেখা আছে, সভারেন মানে হচ্ছে neither dependency nor a dominion of any other nation but an independent state. There is no authority above it, free to conduct its own internal external affairs. আমাদের দেশে যদি কোনো কাজকর্ম করতে হয়, দেশের কাজ দেশের লোকের মানে দেশেই যদি কোনো প্রবলেমও আসে তাহলে সেটা নিজেরাই সলভ করতে হবে, ঠিক আছে, অন্য দেশ থেকে হেল্প নেব না। সভারেন স্টেট, ফরেন যে টেরিটরি, দেখো এখানে সিম্পল ভাবে যদি আমাদের দেশের থেকে কেউ অন্য দেশে যাচ্ছে, কিসের জন্য, অলিম্পিকে যাওয়া হয়, আদার্স কোনো কম্পিটিশন হলো, তখন ওই পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ওটা গেম রুলের জন্য আমরা তাদের কথা শুনছি, কিন্তু তাদের কথা শুনছি বলে এটা না যে তারা আমাদের মানে শাসন করছে, ঠিক আছে। আচ্ছা, 2013তে মোটামুটি এই প্রশ্নগুলো এসেছিল, চলে আসছি 2012তে, এবার চলে আসলাম 2013। কি কোশ্চেন দেখে নি, পঞ্চায়েত ইন ওয়েস্ট বেঙ্গল আর অথরাইজ টু কালেক্ট আর্টিকেল 243H। তো এখানে আমাদের পঞ্চায়েত হচ্ছে গ্রামের লোকাল সেলফ গভর্নমেন্ট, ভিলেজের পঞ্চায়েতি রাজ বিল ইন্ট্রোডিউসড হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতের রেসপেক্টে 3টা সিস্টেম ইন্ট্রোডিউস করে এবং পার্ট 9, ঠিক আছে, পার্ট 9 এবং শিডিউল 11-এ পঞ্চায়েতকে লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ভিলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর্টিকেল 243 থেকে 243O এটা হচ্ছে পঞ্চায়েতের আর্টিকেল, ঠিক আছে। তো এখানে 243H এ কি বলা আছে, টোল ট্যাক্স অ্যান্ড ওয়াটার ট্যাক্স, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। পঞ্চায়েত যখন পড়ছোই তখন সাথে সাথে মিউনিসিপ্যালিটিটাও পড়ে নেবে। তো মিউনিসিপ্যালিটির আর্টিকেল কত, শিডিউল কত, পার্ট কত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নিজেদের আপডেট যদি করতে চাও কমেন্ট করবে, যদি না চাও তাহলে করবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পলিটি ইজ ফেডারাল ইন নেচার, ইউনিটারি, সেমি ফিউডাল ইন নেচার। ইন্ডিয়ান পলিটি নান অফ দিস, কোনোটাই না, কারণ একটা কিছুই না, ফেডারালও আছে ইউনিটারিও আছে, ওকে। কোশ্চেন নাম্বার 11, প্ল্যানিং কমিশন of India is a cabinet resolution, statutory body, advisory body of central government, department of state government, a subsidiary reserve bank of India, ঠিক আছে। কি হবে आंसर, সঠিক উত্তর অ্যাডভাইজারি বডি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 12 যেটা হচ্ছে 2013তে, নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ স্টেট লেজিসলেচার টু পাস, আর্টিকেল 202-তে কি বলা হয়েছে, স্টেট লেজিসলেচার মানে আমাদের স্টেটে যারা ল বানায়। আর্টিকেল 202-তে কিসের কথা বলা আছে, ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, নান অফ দিস। কি হবে आंसर, স্টেট বাজেটের কথা বলে। তো ইউনিয়ন বাজেট কত আর্টিকেল, 112। তো তোমাদের এখানে দেখো ডিটেল রয়েছে, অল টেস্ট সিরিজ বুক, এই বুকের জন্য তোমরা প্রিপারেশন পজিটিভলি নিতে পারো।
বিগেস্ট নবরাত্রি মহোৎসব চলছে আজকে, যেটা এন্ড হবে এই অফারটি 12% ফ্ল্যাট ডিসকাউন্ট, এবং আমার কোডটা যদি ইউজ করো ইউ ক্যান গেট মোর ডিসকাউন্ট। ওকে, question number 13. The president of India is elected by directly by people of India, members of Lok Sabha, Rajya Sabha, state legislature jointly, chief minister of state, none of this. কি হবে answer? Article 54 এ election of the president, members of Lok Sabha, Rajya Sabha, state legislature jointly. তো এক্ষেত্রে দেখো পার্লামেন্টে যে মেম্বার, ঠিক আছে, মেম্বার্স অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, পাশাপাশি দিল্লি আর পুডুচেরি এদের ইউনিয়ন টেরিটরি থেকেও কিন্তু সিলেকশনটা হয়। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর্টিকেল 324 of the Constitution provides that the power of superintendence, direction, control, election of the parliament, state legislature, office of president of India and office of vice president shall be vested of election commission. তো ইলেকশন কমিশনের কথা 324 বলা আছে, এবং এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা প্রেসিডেন্টের দেখে নেব। আর্টিকেল 52 তে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 53 তে এক্সিকিউটিভ পাওয়ার, 54 ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, 55 ম্যানার অফ ইলেকশন, 56 টার্ম অফ অফিস, 57 এলিজিবিলিটি। ঠিক আছে, এটা মনে রাখবে। আর 60 কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এক সেকেন্ড কোশ্চেনগুলো চলে গেল। হ্যাঁ, 57 হচ্ছে এলিজিবিলিটি, আর 60 হচ্ছে ওথ। 60টাকে ও হিসাবে ইমাজিন করতে পারি, তো ওথ হচ্ছে 60। নেক্সট হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ইজ আ, যেটা আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এতে মেনশন করা আছে, ইট ইজ আ সিম্পল ফান্ডামেন্টাল রাইট। নেক্সট কোশ্চেন, এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ স্টেট লিস্ট, স্টেট সাবজেক্ট, ইউনিয়ন গভর্নমেন্ট সাবজেক্ট, কনকারেন্ট লিস্ট, নান অফ দিস। কি হবে? এগ্রিকালচার ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন লিস্টে পড়ছে? 14 নাম্বারে আছে, ঠিক আছে। তো এখানে আনসার কিন্তু হবে স্টেট সাবজেক্ট, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তার আগে একটা জিনিস একটু গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 হচ্ছে রাইট টু ফ্রিডম। তো আর্টিকেল 19 এ যে 5টা ফ্রিডম আছে, দ্যাট ইজ প্রোটেকশন অফ, সরি 6টা, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, right to make assembly peaceably without any arms, right to form association, union or cooperative society, right to move whole India or any part of India, right to reside or settle whole India or any part of India, and last হচ্ছে right to choose any profession, occupation or business. তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে this must be legal. আর্টিকেল 20 তে বলা আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তো ও ফর অফেন্স, অফেন্স রিলেটেড প্রোটেকশন, যারা অফেন্স করেছে তারাই যাতে শাস্তি পায়, যারা অফেন্স করেনি তারা যেন শাস্তি না পায়, এটাও দেখতে হবে, ঠিক আছে। তো এটা 3 ভাবে হয়। প্রথমত, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি লয়ের ভায়োলেশন করে তাহলেই সে শাস্তি পাবে, আদারওয়াইজ তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। নো সেলফ ইনক্রিমিনেশন, নিজের হয়ে নিজে সাক্ষী দিতে পারি না। নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ আমি একটা অপরাধ করলাম, আমাকে একটা অপরাধের জন্যই শাস্তি দিতে হবে, অন্য কোনো অপরাধের জন্য এক্সট্রা শাস্তি দেওয়া যাবে না। ফর এক্সাম্পল, ধরা যাক কেউ চুরি করেছে, তাকে চুরির জন্যই শাস্তি দেওয়া হবে, তাকে কিন্তু মার্ডারের শাস্তিটা দেওয়া হবে না, ঠিক আছে। আর্টিকেল 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো এটা নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি, কেস ল নিয়ে ক্লাস নিয়ে ফেলেছি, একটু দেখে নিও। রাইট টু এলিমেন্টারি এডুকেশন 21A, রাইট টু এলিমেন্টারি এডুকেশন মানে রাইট টু এডুকেশন, 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান সরকারের তরফ থেকে, যারা কিনা অর্থনৈতিক দিক থেকে ইকোনমিক্যালি পুয়ার। প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন 22 বলছে 2 ধরনের ডিটেনশন বা আটক করে রাখার পাওয়ার, এক হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে পিউনিটিভ। প্রিভেন্টিভ মানে কি, কোনো অপরাধী তাকে সাসপেক্ট করা হচ্ছে, মানে তার ট্রায়াল ফাইনালি জাজমেন্ট আসেনি, তাকে আটকে রাখা হচ্ছে, কারণ যাতে কিনা সে ক্রাইম না করতে পারে বা এখান থেকে সমাজে কোনো ক্ষতি না হয়। আর পিউনিটিভ মানে সে অপরাধী অলরেডি প্রমাণিত হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো শাস্তি দিলে তো নিশ্চয়ই বলবেন আপনি আপনার বাড়িতে গিয়ে থাকুন, তো এখানে ডিটেন করে রাখতে হবে জেলেতে, সেটাকে বলা হচ্ছে পিউনিটিভ। এর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা ডিটেলে পড়ে নিও। নেক্সট হচ্ছে দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স ইজ। এখানে সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স আসতে পারে,
চিফ কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স আসতে পারে। তো আর্ম ফোর্সের মধ্যে আছে আর্মি, নেভি, এয়ার ফোর্স। তো আনসার কি হবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর দেখারই দরকার নেই। নেক্সট হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই স্পেসিফিক্যালি হুম। তো এক্ষেত্রে আর্টিকেল 61 হচ্ছে আমাদের আনসার। আমি একটু জল খেয়ে নিই, হ্যাঁ, ওয়েট করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। ওকে, যেটা বলছিলাম, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, তো এক্ষেত্রে আর্টিকেল 61 কি বলছে? যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতি, তিনি সবার আগে লিগাল ইমিউনিটি বা কনস্টিটিউশনে একটা ইমিউনিটি, স্পেশাল ইমিউনিটি এনজয় করেন। কিরকম? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো ইলিগাল কাজ করেন তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় না। যেহেতু তিনি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তার একটা রেসপেক্ট আছে, তাকে পার্লামেন্টের তরফ থেকে ইমপিচ করা হয়, পার্লামেন্টের তরফ থেকে, ঠিক আছে? পার্লামেন্টের তরফ থেকে, পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, সেখান থেকে রেজলিউশন কোনো একটা হাউস থেকে আসে, একটা সার্টেন প্রফর্মার মধ্যে দিয়ে, সেখানে কিছু মানুষ 2/3 মেম্বার, কিছু কিছু ক্ষেত্রে 1/4 মেম্বার, তারা সাইন করে, অ্যাপ্রুভাল দেয় যে ইয়েস দিস পারসন মাস্ট বি গিলটি। কি কি কারণে হতে পারে? এক হচ্ছে কনস্টিটিউশনের ভায়োলেশন করলে, দুই হচ্ছে কোনো ইলিগাল কাজ করলে, তিন হচ্ছে এমন কোনো বিহেভিয়ার যেটা কিনা অ্যাজ আ প্রেসিডেন্ট নট অ্যাকসেপ্টেড। অর হতে পারে তিনি তার কাজটি সঠিকভাবে করছেন না, হতে পারে তিনি দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট রয়েছেন, বা এরকম কিছু কারণ আছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পার্লামেন্টের তরফ থেকে 14 দিনের একটা নোটিশ দেওয়া হয়, প্রায়ার নোটিস, যে ইউ হ্যাভ অনলি 14 days. So if you are innocent, then prove yourself as a innocent person. প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 14 দিনের মধ্যে যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে ইয়েস আই অ্যাম নট গিলটি, আই অ্যাম ইনোসেন্ট, এবং সঠিক সেটা হতে হবে, তাহলে কিন্তু এই পার্লামেন্টের তরফ থেকে একটা ইনভেস্টিগেটিং টিম থাকে, যারা কিনা 3 জনের। তো কমেন্ট করে জানাও ইনভেস্টিগেটিং টিমে কারা কারা থাকে, যারা কিনা এটা বৈধতা বিচার করে, লিগালিটি, যে ইয়েস দিস পারসন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ইজ নট গিল্টি, ঠিক আছে, হি ইজ ইনোসেন্ট পারসন, ভুলভাল চক্রান্ত হয়েছে এর সাথে। আর যদি দেখা যায় যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রমাণ করতে পারলেন না এবং এটা প্রমাণিত হলো তিনি গিল্টি, তাহলে তাকে ইমপিচড করা হবে, মানে তাকে তার পদটি থেকে সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 147। সো দ্য আনসার ইজ সুপ্রিম কোর্ট। কেন বলো? দেখো, সুপ্রিম কোর্টকে ফাইনাল ইন্টারপ্রেটার কেন বলে? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অর্থাৎ কি স্বাধীন এবং অখণ্ড। সুপ্রিম কোর্টে অনেকগুলো জুরিসডিকশন, তো অরিজিনাল, অ্যাপিলেট, অ্যাডভাইজারি, কোর্ট অফ রেকর্ড অ্যান্ড সো অন, রিট জুরিসডিকশন অনেক আছে। বাট এক্ষেত্রে মনে রাখতে হবে সুপ্রিম কোর্টকে ফাইনাল ইন্টারপ্রেটার কেন বলছে? যে কোনো রকমের ল তৈরি হলো, যে কোনো রকমের জাজমেন্ট হলো, যে কোনো রকমের অ্যামেন্ডমেন্ট হলো, বা লোয়ার কোর্টে একটা ডিসিশন হলো, সেটাতে আমি স্যাটিসফাইড হলাম না, আমি চলে গেলাম হায়ার কোর্ট, হায়ার কোর্টে স্যাটিসফাইড হলাম না, আমি কোথায় যাবো? সুপ্রিম কোর্ট। ফাইনালি ইন্টারপ্রেট করছে, কনস্টিটিউশনকে গার্জিয়ান অ্যান্ড প্রোটেক্টরও বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল ইন্টারপ্রেটারের জায়গায় যদি কোশ্চেন দেয় হু ইজ আ গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আনসার কিন্তু সেম, সুপ্রিম কোর্ট। যদি বলে হু ইজ আ প্রোটেক্টর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলেও হবে সুপ্রিম কোর্ট। গ্যারেন্টার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অবশ্যই সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সো সুপ্রিম ইট মিনস ফাইনাল, আলটিমেট, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আর, সো দেয়ার আর 6 ক্যাটাগরি, আগে ছিল 7টা, 14 থেকে 32 লেখা থাকে, বা 12 থেকে 35, এটা অপশনে আসতে পারে, সঠিক উত্তর হবে 6টা, ঠিক আছে? এখানে দেখো 7টা ক্যাটাগরি ফান্ডামেন্টাল রাইট ছিল। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24,
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 29 থেকে 30, অ্যান্ড রাইট টু প্রপার্টি দ্যাট ইজ 31। এখানে ছিল, এটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তো রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমেডিজ আর্টিকেল 32। তো এখানে বলছে রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দেওয়া হয়েছে ফ্রম দ্য ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল রাইট। কবে হয়েছে আমরা সকলেই জানি, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, ভেরি ইম্পর্টেন্ট। যারা মনে করছো একবার এত কিছু মনে থাকবে না, আস্তে আস্তে পড়ো, আর বেশি আস্তে পড়ো না, যাতে কিনা তোমাদের পরীক্ষাটা চলে আসে তখন তোমরা পড়ছো। দেখবে এক্সামিনেশন হলে কিছু ক্যান্ডিডেট থাকে যারা কিনা পরীক্ষার 10 মিনিট আগে পরামর্শ করে। তো আমি চাই না আমার স্টুডেন্টরা সেগুলো করুক এবং অপশন দেখে আনসার করে আন্দাজে ঢিল, সেটাও চাই না। বারংবার করে পড়ো, একই জিনিস বারবার করে পড়ো। যে কোনো একটা বই পড়ো যেটা কিনা বারংবার পড়তে পড়তে একটা টাইম আসবে যখন কিনা বইয়ের পাতাগুলো চোখের সামনে ভেসে উঠবে যখন পরীক্ষা দেবে। আমার কথাটা একদমই মিথ্যা নয়, ইটস আ প্র্যাকটিস যেটা কিনা তোমাদের করতে হবে। ওকে, তো এখানে লিগাল রাইট হিসাবে আর্টিকেল 300 পার্ট 12 এসছে। বর্তমানে তাহলে 6টা ফান্ডামেন্টাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইট মানে কি? বেসিক কমন রাইট। বেসিক কমন রাইট যেগুলো আমরা অটোমেটিক্যালি পাচ্ছি বিকজ উই আর এন ইন্ডিভিজুয়াল, নট সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন হলেই ফান্ডামেন্টাল রাইট পাবো। যারা নন সিটিজেন তারা কি কোশ্চেন করতে পারে ইন্টারভিউতে? ধরো কোশ্চেনটা এলো যে ডু ইউ নো if a person is a friendly alliance of India, then can he eligible for right to equality or right to education or anything? So answer ki hobe? Answer hobe yes, because already you told that the person belongs to friendly alliance category. It means friendly alliance mane kara? Those country who are related to us মানে ইন্ডিয়া, অ্যাজ আ ফ্রেন্ড। তো ফ্রেন্ডকে আমরা ফেসিলিটি দিই না এনিমিকে ফেসিলিটি দিই? অবশ্যই ফ্রেন্ডকে দিই। তাই জন্য সে রাইট টু এডুকেশনের অধিকার পাবে। এমন তো নেই যে যারা যারা আমরা ভারতবর্ষে থাকি প্রত্যেকে ভারতের নাগরিক। অনেক এরকম মানুষজন আছে চাকরি সূত্রে বা কর্মসূত্রে বা বিবাহ সূত্রে বা বিভিন্ন কাজের জন্য এখানে এসে থাকছে, ঠিক আছে? তো তারাও কিন্তু ফেসিলিটি পাবে তখনই যখন তারা আমাদের ফ্রেন্ডলি অ্যালায়েন্স। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 4টে জিনিস আমাদের বুঝতে হবে। প্রথমত, হু ইজ সিটিজেন অফ ইন্ডিয়া? সিটিজেন ইজ আ পার্সন, ঠিক আছে, হু রিসাইড ইন ইন্ডিয়া, ভারতে থাকে, অলরেডি এক্সিস্ট করে, বা তার রেজিস্ট্রেশন করা আছে ভারতের নাগরিক হিসেবে, ভারতের সিটিজেনশিপ পেয়েছে, নাগরিকত্ব পেয়েছে, বা তার মা বাবা ভারতীয়। আমি অলরেডি তোমাদের বলেছি ব্র্যান্ড মনে রাখবে, BRAND, যেটা কিনা আমাদের নাগরিকত্ব বা সিটিজেনশিপ এটাকে ডিটেলে এক্সপ্লেন করে। তো তোমাদের সাথে আমি WBCS টপার এই সেকশনটাতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিচ্ছি এবং সকালবেলা সোম থেকে বুধ WBCS টপারে আমার ক্লাস থাকছে 9টার সময়, যেখানে আমি সেইখান থেকে যে পোর্শনগুলো বাদ থাকে সেই টপিকগুলো আলোচনা করি। এবং প্রত্যেক বৃহস্পতিবার এভরি থার্সডে WBCS বাংলা চ্যানেল আড্ডা 24/7 বাংলাতে আমার একটা করে ক্লাস থাকে, স্পেশালাইজ ক্লাস। সেটা হচ্ছে তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি করি। যেমন আমি এখন NCERT সামারিটা করাচ্ছি, তো একটা কি দুটো ক্লাসে এন্ড হয়ে যাবে, দেন আমরা আবার ফার্দার কিছু ভাববো, প্ল্যান করব। তোমাদের সাজেশন ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দেরি না করে অবশ্যই কমেন্ট করে জানাও যে আরও নতুন কিছু তোমরা কি ধরনের ইমপ্রুভমেন্ট চাইছো, পলিটি সেকশনে তোমাদের কি ডিমান্ড, অবশ্যই জেনুইন পয়েন্ট কিন্তু মেনশন করবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের যেটা বলছিলাম যে ফ্রেন্ডলি অ্যালায়েন্স, এনিমি অ্যালায়েন্স। তো এনিমিকে আমি ফেসিলিটি কখনোই দেবো না, ফ্রেন্ডলি যারা তাদেরকে আমরা ফেসিলিটি দেবো। তো এক্ষেত্রে আমাদের সিটিজেন কারা? সিটিজেন হচ্ছে যারা ভারতে থাকছে, ভারতের নাগরিক কেন, প্লাস যারা 18 বছর বয়স হলে ভোট দিতে পারে, দে আর সিটিজেন। তো সিটিজেন মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, মাস্ট বি স্টে ইন ইন্ডিয়া or any other criteria matched it required, as well as whenever that person enters 18 years of age, that person will eligible, ঠিক আছে, to become a voter. Very important. Second question যেটা, who are resident? তো রেসিডেন্ট কারা? রেসিডেন্ট ডাজন্ট মিন সিটিজেন হতেই হবে। রেসিডেন্ট মানে যারা কিনা স্টে করে, দে মে বি সিটিজেন অর নন সিটিজেন, ঠিক আছে। থার্ড, who are
অ্যালায়েন্স, ফ্রেন্ডলি অ্যালায়েন্স। তো জেনারেলি আমাদের দু ধরনের অ্যালায়েন্স আছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি, একটা হচ্ছে এনিমি। ফ্রেন্ডলি অ্যালায়েন্স মিনস those countries person who are related to us as a friend, আর উল্টোটা হচ্ছে রিলেটেড টু আস অ্যাজ আ এনিমি। তো এনিমিকে আমি ফেসিলিটি দেবো। এখন ফর এক্সাম্পল দিলাম পাকিস্তান, তো পাকিস্তানের কোনো মেম্বার যদি আমাদের এখানে এসে থাকে তাদেরকে আমি ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত ফেসিলিটি দেবো? কখনোই দেবো না। ঠিক, যারা আমাদের সাথে ভালো সম্পর্ক, বাংলাদেশকে আমরা ফেসিলিটি দেবো এবং দিও, বাংলাদেশ আমাদের দেয়, আমরাও তাই দিই। একে অপরকে ফেসিলিটি দিলে ব্যাপারটা সম্পর্কটা মজবুত হয়েছে। যদি এখানে শত্রুতা থাকতো, ওখানে শত্রুতা থাকতো, তাহলে প্রবলেম হতো, কলিশন হতো। ঠিক, নেক্সট হচ্ছে child labor employment in a factory is banned in India below age of dash. তো চাইল্ড লেবার এক্সপ্লয়টেশন না, এটা যে একটা ছোট্ট শিশু, তাকে পরিশ্রম করানো হচ্ছে, তাকে কাজ করানো হচ্ছে, ফ্যাক্টরিতে কাজ করানো হচ্ছে, এমন জায়গায় তাকে কাজ করানো হচ্ছে, মাইন সেক্টর, অ্যাসিড কারখানা, যাতে কিনা শারীরিক তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কত বছরের নিচে? 12, 17, 14, 10। আর্টিকেল 24 এটা মেনশন করছে, দ্যাট ইজ 14 ইয়ার্স। 14 বছরের নিচে কোনো শিশুকে মাইন সেক্টর, কোনো ফ্যাক্টরি, অ্যাসিড কারখানা, এখানে তাদেরকে কাজ করানো যাবে না। ঠিক আছে, যাতে কিনা ফিজিক্যাল ইনজুরি, হার্ম, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউস বাই দ্য, অলরেডি আমি তোমাদেরকে বলেছি, 24 এপ্রিল 1993, দ্যাট ইজ 73rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অলরেডি আলোচনা হলো। নেক্সট হচ্ছে এডুকেশন আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট অ্যান্ড নান অফ দিস। আমি গতকালকে তোমাদের সেন্ট্রি স্টেট রিলেশন পড়াচ্ছিলাম WBCS ক্র্যাকারে। যারা চ্যানেলে মানে পেড সেকশনে গিয়ে ক্লাসটা দেখো নি, রেকর্ডেডটা দেখে নিও। এখানে আমি অলরেডি বলেছি 3 ধরনের লিস্ট আছে 7 শিডিউলে, ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট। ঠিক আছে, ইউনিয়ন মানে ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে যে ম্যাটারগুলো ডিল করতে হয়, স্টেটের আন্ডারে স্টেট লিস্ট, আর কনকারেন্ট হচ্ছে দুটোর মিক্সচার। তো এডুকেশন এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এখন কিন্তু কনকারেন্ট লিস্টে আছে। তোমাদের জন্য আমার যেটা প্রশ্ন, গতকালকে ক্লাস যারা করনি তারা ক্লাসটা করে অবশ্যই আনসার করবে, এডুকেশন কততম অ্যামেন্ডমেন্টে স্টেট লিস্ট থেকে কনকারেন্টে শিফট হয়েছে, কমেন্ট করে জানো। নেক্সট হচ্ছে এখানে দেখো, আমি একটু ডিটেল বলে দিই। ইউনিয়ন লিস্টে 98টা সাবজেক্ট, অরিজিনালি 97, এটা না 100ও হয়ে গেছে। স্টেটে 59, অরিজিনালি 66, 52, কনকারেন্ট 47। সেন্ট্রি স্টেট ল বানাতে পারে কনকারেন্ট লিস্টের রেসপেক্টে, এবং এখানে তোমাদের আনসারটা রয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 5টা সাবজেক্টকে স্টেট থেকে কনকারেন্টে শিফট করা হয়েছে, যেমন এডুকেশন, ফরেস্ট, ওয়েট মেজার, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড জাস্টিস। তো এখানে না আমি এটা একটা ট্রিক বলেছি ক্র্যাকার ব্যাচে, প্লিজ একটু দেখে নিও, তাহলে 5টা ম্যাটার তোমাদের ইজিলি মনে থাকবে, ইজিলি। নেক্সট হচ্ছে 2014 সাল এমসিকিউ দেখে নিই। এজ অফ রিটায়ারমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজেস, সুপ্রিম কোর্ট জাজের রিটায়ারমেন্টের এজ কত? 70 ইয়ার্স, 65 ইয়ার্স, 62 ইয়ার্স, 60 ইয়ার্স। কি হবে আনসার? তোমরা করো, আমি একটু জল খেয়ে নিই। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের পেড সেকশনে যুক্ত হওনি, তোমাদের জানি WBCS মহাপ্যাক যদি তোমরা কেনো, আমার ক্র্যাকার ব্যাচের ক্লাস অলরেডি সেখানে পেয়ে যাবে, এবং এক্ষেত্রে তোমরা আমার কোডটা ইউজ করতে পারো 5353। ওকে, সঠিক উত্তর 65 ইয়ার্স। ওকে, 65 বছর। সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের এজ যদি 65 হয়, হাইকোর্টের কত? 62। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। আমাদের না কি হয়, আমরা ইনকারেক্ট কথাটা দেখি না, কারেক্ট দেখে নিলাম। ইনকারেক্ট কথাটা দেখতে হবে। 52 থেকে 73 আর্টিকেলের মধ্যে বলছে প্রেসিডেন্ট প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিং, প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর আ টার্ম অফ 5 years, প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট। কি হবে আনসার? অপশন এ, প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিং। ভেরি ইম্পর্টেন্ট, এটা ইনকারেক্ট, ইনকারেক্ট, বারবার বলছি ইনকারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট নয়। তাহলে কারেক্ট দেখছো কেন তোমরা? ইনকারেক্ট বলেছি। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। দ্য কাউন্সিল অফ স্টেটস 110, there is no power over money bill, has power over money bill, no effective control over executive, presided over the vice president of India। তো এখানে আমি আনসার বলেছি ইনকারেক্ট স্টেটমেন্ট।
আনসার হবে হ্যাজ পাওয়ার ওভার মানি বিল। মানি বিলে কি পাওয়ার আছে? 110। মানি বিলে পাওয়ার কার আছে? লোকসভা, হাউস অফ পিপল। কাউন্সিল অফ স্টেটস এর মানে কি? রাজ্যসভা। তো রাজ্যসভা স্টেটকে রিপ্রেজেন্ট করে, লোকসভা সেন্ট্রিকে রিপ্রেজেন্ট করে, রাইট? নেক্সট হচ্ছে which of the following is not included in the fundamental right of the constitution? আর্টিকেল 39। তো এখানে বলছে ডিপিএসপি। তো ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় যেটাকে আমরা বলে থাকি নির্দেশকমূলক নীতি। তো স্টেট পলিসিস, আমাদের দেশটা কিভাবে চালনা হবে, পরিচালিত হবে, সেটা এনশিওর করছে। আর্টিকেল 36 থেকে 51 ডিফাইন করছে ডিপিএসপি, ঠিক? তো ডিপিএসপির রেসপেক্টে আমাদের পার্ট 4 মেনশন করা আছে, ডিপিএসপির কনসেপ্ট পার্ট 4-তে মেনশন করা আছে। তো আমি বলেছিলাম তোমাদের ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি আর হাজব্যান্ড ওয়াইফ। তো ওয়াইফ যদি হয় ফান্ডামেন্টাল রাইট, এফ ফর ফান্ডামেন্টাল রাইট, দ্যাট ইজ ফিমেল। ডিপিএসপি হচ্ছে ডিএসপি, আর হাজব্যান্ড হচ্ছে ডিএসপি, মনে রাখবে, ঠিক আছে? পার্ট 4 চোখসো পার্ট, বাট মনে থাকবে। তো এখানে ডিপিএসপি যখনই পড়বে পার্ট 4-এতে, যখন ডিপিএসপি পড়ছো পার্ট 3-তে, তখন এটা আছে ফান্ডামেন্টাল রাইট। 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট, আর ডিপিএসপি হচ্ছে 36 থেকে 51। তো এখানে বলছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু অ্যাডুকুয়েট মিনস অফ লাইভহুড। তো এই প্রত্যেকটা দেখেই বোঝা যাচ্ছে আনসার হবে অপশন ডি, তাই না? এটা ডিপিএসপি, বাদবাকি সব ফান্ডামেন্টাল রাইট। ভেরি গুড। নেক্সট হচ্ছে দ্য মিনিমাম এজ ফর বিং eligible to vote in the India election was reduced from 21 years to 18 years in the decade of 61st Amendment Act 1988। অনেক ক্ষেত্রে না এই 61st অ্যামেন্ডমেন্টটা 1989ও দেয়, ঠিক আছে? কারণ 88-এ একটা এসেছিল, 89 থেকে অ্যাপ্লিকেবল হয়। তো অনেক সময় কনফিউজ করার জন্য 89 দিয়ে দেবে, কখনোই দুটো সাল একসাথে দেবে না, অতটাও কোশ্চেন দেবে না, ঠিক আছে? নেক্সট আনসার কি কি? 1960, 1970, 80, 1990। তো এখানে আমাদের আনসার কি? আনসার হচ্ছে 1980। তাহলে মিনিমাম এজ ফর বিং এলিজিবল টু ভোট ইন্ডিয়ান কনস্টিটিউশন রিডিউস ফ্রম এটা ইন দ্য ডিকেড অফ 1980। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, তার আগে একটু দেখে নিই 61st অ্যামেন্ডমেন্ট, যেটা আমি তোমাদের বললাম 88, 89 দুটোই আছে। রিডিউস করলো ভোটিং এজ 21 থেকে 18। 21 বছর আগে ভোট দেওয়ার বয়স ছিল, তো এখন হয়ে গেছে 18 বছর। 18 বছর হলেই তুমি ভারতের নাগরিকত্ব পাবে, ভোটার হয়ে যাবে। এটা কেম ইনটু ফোর্স হলো 28 মার্চ 1989। কেম ইনটু ফোর্স 28 মার্চ 1989, ঠিক আছে? নেক্সট হচ্ছে which of the following institution of India is chief advisory body on the distribution of taxes, tax revenue between the centre and the state? তো পার্ট 11 আর্টিকেল 280-তে বলছে চিফ অ্যাডভাইজারি বডি, যারা কিনা ট্যাক্স রেভিনিউ ডিস্ট্রিবিউট করছে সেন্ট্রি এবং স্টেটে, ঠিক আছে? প্ল্যানিং কমিশন, দ্য ফাইন্যান্স কমিশন, দ্য লোকসভা, দ্য রাজ্যসভা। কি হবে আনসার? তোমাদের জানাই দুর্গাপুজোর যে সময়কাল আগামী 11 তারিখ থেকে, মানে আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। আগামী ভুল করলাম, মানে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, 11 থেকে মোস্ট প্রবাবলি 14 কি 15। তো আমার তোমাদের সাথে যে শিডিউলটা ছিল, দ্যাট ইজ সোম, মঙ্গল, বুধ সকাল 9টার সময় WBCS টপার চ্যানেলে ক্লাস, বৃহস্পতিবার থার্সডে বিকাল 4টের সময় ক্লাস বেঙ্গলি চ্যানেল, দ্যাট ইজ আড্ডা 24 বেঙ্গলি। আর সোমবার আর বৃহস্পতিবার তোমাদের সাথে টপার্স ক্র্যাকার, যেটা ব্যাচ WBCS ক্র্যাকার পেপার 5, আমি শাহিন ম্যামের সাথে ক্লাস নিয়ে থাকি। শাহিন ম্যাম ক্লাস নেন 1টা থেকে, প্রত্যেক বৃহস্পতিবার 1টা থেকে 3টে, আর আমার থেকে সোম আর বৃহস্পতি কটা থেকে? 11টা থেকে 1টা, 2 ঘন্টার ক্লাস, ঠিক আছে? তো আমি চেষ্টা করব পুজোর এই ডিউরেশনে তোমাদের যে পিডিএফগুলো প্রোভাইড করা হয়নি সেগুলো দিয়ে দেওয়া, ক্র্যাকার ব্যাচে আপলোড করে দেওয়া, একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া, এবং আমার যে ভিডিওসগুলো ডিফারেন্ট অনেক সময় তোমরা খুঁজে পাও না, আমার টিমকে বলেছি অলরেডি, পুজোর মধ্যেই তারা দুটো চ্যানেলের প্লেলিস্ট খুব অর্গানাইজভাবে ক্রিয়েট করে দেবে। আমি তোমাদের সাথে তারপরে সেটা শেয়ার করে দেবো। তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও
মৌলি রয় পলিটি সেশনে যুক্ত হয়ে যাও। মৌলি রয় পলিটি সেশন, ইউ গাইজ আর এনাফ ইন্টেলিজেন্ট টু ফাইন্ড মি, অ্যান্ড আফটার দ্যাট আমরা রেগুলার একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকি, যেখানে কিনা আমরা ইন্টারাক্ট করি এবং নিয়মিতভাবে রিভিশন করি। তো নিয়মিত রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, আমরা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে জানা কোশ্চেন ভুল করে আসি। তো চেষ্টা করবে রিভিশন করতে। যত সময় যাবে রিভিশনের সময়টা কিন্তু কমবে, কারণ তোমার পড়াটা তৈরি হয়ে যাচ্ছে। যখন প্রথম দিন রিভিশন করতে বসবে, যা সময় লাগবে 10 নম্বর দিনে সময়টা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর্টিকেল 280 পার্ট 11 প্ল্যানিং কমিশন, অপশন বি বলছে ফাইন্যান্স কমিশন, অপশন সি বলছে লোকসভা, অপশন ডি রাজ্যসভা। সঠিক উত্তর দা ফাইন্যান্স কমিশনের কথা বলে। ভেরি সরি, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও, আমার ফোনটা পড়ে গেল। তো এখানে দেখো ফাংশনস অফ দ্য ফাইন্যান্স কমিশন। আচ্ছা কমিশন, হ্যাঁ COSSION টা না পড়েনি, একটু ঠিক করে নিও। ঠিক আছে, প্লিজ একটুখানি তোমরা মার্জনা করবে ত্রুটি। ভেরি সরি ফর দ্য ডিস্টারবেন্স। বলছে দ্য ফাইন্যান্স কমিশন ইজ রিকোয়ার্ড টু মেক রেকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য ফলোইং ম্যাটার্স। প্রথমত ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতিকে রেকমেন্ডেশন করেন কি কি ম্যাটারে। প্রথমত ডিস্ট্রিবিউশন অফ দ্য নেট প্রসিড অফ দ্য ট্যাক্সেস টু বি শেয়ার বিটুইন দ্য সেন্ট্রি অ্যান্ড দ্য স্টেট, and the allocation between the state of the respective share of such proceed. Number 2, the principle that should govern the granting net to the state by the century, that is out of the consolidated fund of India. So এক্ষেত্রে net proceed taxes সেন্ট্রি অ্যান্ড দ্য স্টেটের রেসপেক্টে যেটা হয় সেটার রেসপেক্টে সাজেশন দেয়, গ্র্যান্টি নেট স্টেটের রেসপেক্টে সেটাতেও সাজেশন দেয়। চলে আসছি 2015 কোশ্চেন, দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার কল্ড। এক মিনিট একটু ওয়েট করো, নোটিফিকেশন আসছে। একটু দাঁড়াও। ওকে, তো এক্ষেত্রে আপার হাউস অফ স্টেট লেজিসলেচার ইজ কল্ড। দেখো আমরা আপার হাউস দেখলেই আমাদের মনে হয় রাজ্যসভা, কিন্তু কোশ্চেনটা দেখতে হবে আমরা স্টেট লেজিসলেচারের কথা বলছি। আমরা কিন্তু একবারও এখানে বলা নেই পার্লামেন্ট। পার্লামেন্টে দুটো হাউস, একটা লোকসভা একটা রাজ্যসভা। জানি পার্লামেন্টের কম্পোজিশন যদি দেখি, লোকসভা লোয়ার হাউস, রাজ্যসভা আপার হাউস। দেখো এখানে লোকসভার এল আর লোয়ার এল, ঠিক আছে, মিলে হচ্ছে লোয়ার হাউস। রাজ্যসভা হচ্ছে আপার হাউস, রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি, লোকসভা উল্টো টেম্পোরারি বডি। ঠিক আছে, এগুলো আমরা জানি তো। লোকসভা রাজ্যসভার কম্পোজিশন, ফাংশন, পাওয়ার, এগুলো জানতে হবে। আরেকটা যেটা জানতে হবে, লোকসভার যে ভাগগুলো, মানে প্রেসিডেন্ট কতজনকে নমিনেট করে। লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করে, রাজ্যসভাতে হচ্ছে 12। ঠিক আছে, তো 12 + 2 দ্যাট ইজ 14 জন নমিনেট করেন। যদি কোশ্চেন দেয় যে পার্লামেন্টের রেসপেক্টে কতজনকে নমিনেট করে, তখন কিন্তু 12 বা 2 নিয়ে কনফিউজ থাকবে না, দুটো মিলে হচ্ছে 14 জনকে নমিনেট করছেন প্রেসিডেন্ট, মনে রাখতে হবে। লোকসভা লোয়ার এল মনে রাখছি, রাজ্যসভা আপার মনে রাখছি। কম্পোজিশন দেখে নেবে। আচ্ছা, লোকসভার চেয়ারম্যান কে? স্পিকার, জানি তো। রাজ্যসভার চেয়ারম্যান কে? ভাইস প্রেসিডেন্ট, মনে থাকে যেন। চেয়ারম্যানই হচ্ছে চেয়ারপারসন, প্রেসিডেন্ট, ঠিক আছে, এটসেট্রা। লোকসভার কম্পোজিশন হচ্ছে লোকসভা রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো এই লোকসভা রাজ্যসভার তরফ থেকে যে বিলটা ইন্ট্রোডিউসড হচ্ছে, সেই বিলটাকে
রেকমেন্ডেশন কে দিচ্ছেন, বিলটাকে ফাইনালি সিগনেচার কে করছেন? প্রেসিডেন্ট। লোকসভার রেসপেক্টে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, রাজ্যসভার রেসপেক্টে 12 জন স্পেশাল ক্যাটাগরি পার্সনকে নমিনেশনও আবার এগেইন করছেন প্রেসিডেন্ট। ঠিক, প্রেসিডেন্ট যে সমস্ত ব্যক্তিকে নমিনেশন দিচ্ছেন রাজ্যসভার রেসপেক্টে তাদের হতে হবে স্পেশাল ক্যাটাগরি থেকে, স্পেশাল নলেজ থাকতে হবে তার ফিল্ডে, হ্যাভিং স্পেশাল নলেজ। সেটা হতে পারে সায়েন্স, সেটা হতে পারে আর্টস, সেটা হতে পারে লিটারেচার, সেটা হতে পারে কালচার, এনিথিং। এমন কিছু দৃষ্টান্তমূলক কাজ সে ব্যক্তি করবে যেটা কিনা দেশের জন্য গর্বে, তাই জন্যই তাকে নমিনেশন করা হবে। কারণ কি, সেই বিষয়টাতে ধরা যাক পিভি সিন্ধু ফর এক্সাম্পল, আমি কারোর নাম প্রমোট করছি না, বা সৌরভ গাঙ্গুলি, এনাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় রাজ্যসভার রেসপেক্টে, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলিকে যদি এখানে সিম্পল নমিনেশন দেওয়া হয়, তাহলে তিনি কোন সেক্টরটা দেখবে? স্পোর্টস। একজন ডক্টর, ভালো ডক্টর, তাকে যদি নমিনেশন দেওয়া হয়, সে হেলথ সেক্টরটা দেখলে বেটার। একজন প্রফেসর, সে দেখবে কি এডুকেশন সেক্টরটা, বোঝাতে পারছি? একজন টিচার এডুকেশন সেক্টরটা দেখবে। একজন বলছি একজন হচ্ছে হিউম্যান রাইটস নিয়ে পড়াশোনা করেছে বা লয়ার, তাকে যদি চাইল্ড ওয়েলফেয়ার বা উইমেন এম্পাওয়ারমেন্ট সেকশনটা দেওয়া হয়, তাহলে তার জন্য কিছু হবে। বা কোনো কিছুর জন্য তিনি ফেমাস হয়েছেন, ভারতের যে 4টি টাইটেল, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, তাকে মানে ভারত দেশের জন্য গর্ব, দৃষ্টান্তমূলক কাজ। ঠিক আছে, যে কোনো নর্মাল লোককে নেওয়া হবে না, ঠিক আছে, এমন লোককেই, ব্যক্তিকে চুজ করা হবে প্রেসিডেন্টের যারা, যে কিনা তার ফিল্ডে ইট সেলফ ভেরি ফেমাস, পপুলার, এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, অ্যাচিভ করেছে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? দেখো, এই যে লেজিসলেচার, ল মেকিং অথরিটি, এদের সাথে এক্সিকিউটিভের মানে প্রেসিডেন্ট জড়িত। আবার অদ্ভুতভাবে দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট প্রাইম মিনিস্টার, কত আর্টিকেল? আর্টিকেল 75। He can also appoint other ministers with the consultation of prime minister. Other ministers কারা? এই এমএলএ এমপিরাই তো, এই এমএলএ এমপিরা যাদেরকে আমরা আবার ভোট দিই, তাহলে সবটাই জুড়ে আছে। আমি ভোট দিচ্ছি এমএলএ এমপিকে, এমএলএ এমপি আবার সিলেক্ট করছে সেই প্রেসিডেন্টকে, সেই প্রেসিডেন্টই কিন্তু আবার এদেরকে ফাইনালি জায়গাটা দিচ্ছে। ঠিক আছে, একে অপরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোপফুলি বুঝতে পারলাম। আমি পড়াচ্ছিলাম তোমাদের স্টেট লেজিসলেচারের আপার হাউসের নাম কি, বিধানসভা না বিধান পরিষদ? তো বিধান পরিষদ হচ্ছে আনসার। কখনোই কিন্তু লোকসভা থেকে রাজ্যসভা থেকে উত্তেজিত হয়ে ক্লিক করে দেবে না। এখানে দেখো, স্টেট লেজিসলেচার হচ্ছে স্টেট লেভেলে ল বানায়, স্টেট লিস্টের ম্যাটারে ল বানায়। ঠিক আছে, রাজ্যসভার রেসপেক্টে ল বানাচ্ছে তো, হ্যাঁ কি না? রাজ্যসভা কাকে রিপ্রেজেন্ট করছে রে বাবা? স্টেটকে, তাহলে তার রেসপেক্টই ল বানাচ্ছে। বাট এখানে একটা মজা আছে, সেন্ট্রি স্টেট রিলেশনশিপের একটা মজা আছে, কি বলতো? যখন সিম্পল রাজ্যসভা ফিল করছে যে কার লটা কে বানাচ্ছে, স্টেট লেজিসলেচার, মানে বিধানসভা, বা স্পেসিফিক্যালি হ্যাঁ বিধানসভা। তো এক্ষেত্রে যদি দেখা যায় যে দেশে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, রাজ্যসভা ফিল করলো যে বিধানসভা, বিধান পরিষদ, বিধানসভা যে লটা বানাচ্ছে সেটা যথার্থতা নেই, তখন কি করবে? তখন রাজ্যসভা পার্লামেন্টকে রিকোয়েস্ট করবে যে কাইন্ডলি আপনি আমাদের হয়ে লটা বানান, আমাদের দেশে সিচুয়েশন খুব খারাপ, আমাদের সেগুলো রাজ্যতে খুব বাজে অবস্থা, সো আমি চাইছি আমার সিচুয়েশনটা আপনি কন্ট্রোল করুন। জেনারেলি ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কটা থাকে সেন্ট্রির সাথে স্টেটের, সেটাই রিলেশন। অলরেডি তোমাদের সাথে আমি সেন্ট্রি স্টেট রিলেশনের পার্ট 1 আলোচনা করে দিয়েছি, গতকালকে আমার ক্লাসটা ছিল। ক্লাসটা যেহেতু রিশিডিউল হয়েছিল, থার্সডে ক্লাসটা ফ্রাইডেতে করা হয়, তো এখনো পর্যন্ত তোমাদের সাথে আমি মোটামুটি বেশ কিছু চ্যাপ্টারই পড়িয়ে দিয়েছি, যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, সিটিজেনশিপ, প্রিয়াম্বেল, ঠিক আছে, আর কি পড়ালাম, ফান্ডামেন্টাল রাইটে যতদূর সম্ভব পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি পড়াচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রি স্টেট রিলেশন। সেন্ট্রি স্টেট রিলেশন পড়িয়ে পার্ট 1 পার্ট 2 শেষ করে দেবো। আর আমি তোমাদের জানাই 4টে করে ক্লাস নেওয়ার পরে একদিন আমার থাকে যেটাকে বলে ডাউট সলভিং সেশন। 2 ঘন্টা সময় যখন
1 ঘন্টা 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টা 30 মিনিট আমার থাকে ডাউট সলভিং, দেন আফটার 30 মিনিট আমি এমসিকিউ করাই, আবার 30 মিনিট পর ডাউট সলভিং, দেন আরও 30 মিনিট পর এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে টেস্ট নিই, দিস ইজ নট এমসিকিউ দেখে দেখে টুকবে, টেস্ট নিই, পরীক্ষা নিই, যাতে কিনা তোমরা যে আমার কাছে পড়ছো আদৌ কোনো মাথায় তোমাদের ঢুকছে কিনা সেটা বোঝার জন্য। হোপফুলি বুঝতে পারছো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা WBCS টপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও বেটার লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য। যারা আমার সাথে এখনো যুক্ত হওনি মৌলি রয় পলিটি সেশনে যুক্ত হয়ে যাও এবং নিয়মিতভাবে নিজেদের অ্যাসেসমেন্ট নিজেরাই করতে পারো, যাতে কিনা নিজেরা এটা বুঝতে পারো যে আমি আর কতটা পড়লে, কতটা বেশি রিভিশন করলে আমার যে টার্গেট মার্কস সেটা অ্যাচিভ হবে। কারণ কথাতে 10টা এমসিকিউ মুখস্থ করে নিলাম, 4টে পাতা পড়ে নিলাম, দাগ দিয়ে নিলাম, বেশি নাম্বার পাবো ভাবছি, হবে না। শুধু নাম্বার মুখস্থ করে হয় না এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করলে হয় না। দ্যাটস ওয়াই আমি তোমাদের এতদিন ডেসক্রিপটিভ করানোর পরে ডিফারেন্ট সেকশন থেকে রিকোয়েস্ট আসার পরে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বলছি, এবং কোনো প্রিভিয়াস ইয়ারেই কিন্তু আমার শুধু প্রশ্নের উত্তর ABCD হবে কিনা সেটা নেই। সেটার জন্য আমার ক্লাসে এসে কোনো লাভ নেই। মৌলি রয় ম্যামের ক্লাসে শুধু এমসিকিউ হয় না। ওকে, এখানে দেখো 22 স্টেটস হ্যাভ ইউনিক্যামেরাল সিস্টেম। ইউনি মানে 1 স্টেট লেজিসলেচারের যেখানে থাকে গভর্নর আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্টেট হ্যাভিং বাইক্যামেরাল সিস্টেম, এখানে হচ্ছে দুটো, কাউন্সিল অ্যাসেম্বলি দুটোই থাকছে। থার্ড হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদ ইজ আপার হাউস সেকেন্ড চেম্বার, ওয়াইল দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা ইজ লোয়ার হাউস। ভেরি ইম্পর্টেন্ট, বিধান পরিষদ পরি হচ্ছে ওপরে থাকে, পরি আকাশে থাকে তো, আর সভা নিচে থাকে, তাই তো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ আর্টিকেল 63 পার্ট 5। তো এক্ষেত্রে দেখো একটা গন্ডগোল হয় আমাদের, ইউনিয়ন এক্সিকিউটিভ পার্ট 5-এ আছে। আমাদের যদি কেউ জিজ্ঞেস করা আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন পার্টে আছে রে, আমরা উত্তর দিয়ে দিই পার্ট 5। ভাইস প্রেসিডেন্ট কোথায় আছে রে, পার্ট 5 না, ভাইস প্রেসিডেন্ট পার্ট 5-এ নেই, প্রেসিডেন্ট পার্ট 5-এ নেই, বা প্রাইম মিনিস্টার পার্ট 5-এ নেই, বা কাউন্সিল অফ মিনিস্টার পার্ট 5-এ নেই, বা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পার্ট 5-এ নেই। এনারা আছেন কোথায়, ইউনিয়ন এক্সিকিউটিভসের মধ্যে। ইউনিয়ন এক্সিকিউটিভস হচ্ছে পার্ট 5 আর্টিকেল 52 থেকে 78। মনে রাখবে ইউনিয়ন এক্সিকিউটিভ হচ্ছে পার্ট 5 আর্টিকেল 52 থেকে 78। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার আন্ডারে আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট 5-এ নেই। এই উত্তরগুলোর জন্য ইন্টারভিউতে গন্ডগোল হয়। তাহলে চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, রাজ্যসভার চেয়ারম্যান আমরা সিম্পল জানি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একটা কোশ্চেন আসে, হু ইজ এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো এখানে দেখো আরো কিছু আর্টিকেল আমি দিয়ে দিয়েছি। আর্টিকেল 63 বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের দেশে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। 64 কি বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, মানে কি shall not hold any office of profit. Council of States মানে রাজ্যসভার ex officio chairman. 65 বলছে the vice president to act as a president or to discharge his function during the casual vacancy of the office during the absence of the president. President যদি না আসে, তার ডেথ হয়ে যায়, অনেকদিন দীর্ঘদিন অসুস্থ থাকে, ভাইস প্রেসিডেন্ট টেম্পোরারি প্রেসিডেন্টের কাজ করবে। 66 ইলেকশন, 67 টার্ম, 68 হচ্ছে টাইম টু হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি, 69 oath and affirmation by the vice president, আর 70 হচ্ছে discharge of president functions। তো ম্যাক্সিমাম 6 মাসের জন্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট করতে পারবেন অ্যাজ আ প্রেসিডেন্ট। তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদের প্রিপারেশন পজিটিভলি নাওনি তারা নিজেদের এই বিগেস্ট নবরাত্রি মহোৎসবে ফ্ল্যাট 20% ডিসকাউন্টে অন টেস্ট সিরিজ অ্যান্ড বুক ই বুকে পেয়ে যেতে পারো আমার কোড ইউজ করে Y353 দিয়ে। ঠিক আছে, তো ক্লাসটা আশা করি ভালো লাগলো, তোমাদের ডিটেল ইনফরমেশন অনেকটাই দিতে পারলাম। পুরোটা একদিন তো কখনোই পসিবল হয় না, যতটা সম্ভব আমি আলোচনা করলাম। ইউর ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড প্লিজ যদি ক্লাসটা ভালো লাগে নিজেদের মতামত জানাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি পরবর্তী পার্ট নিয়ে আলোচনায় আসছি। টিল দেন টেক কেয়ার।